হ্যালো ডিয়ার লার্নার্স, টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইউর এডুকেটর অফ দিস চ্যানেল। আজকের ক্লাসে আমরা লার্ন কনসেপ্টস থ্রু পিওয়াইকিউজ এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের পার্টে আমরা ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট এক্সামে আসা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম। টেক্সটাইল ইউনিটের উপর বেস করে সেই ক্লাসটি করা হয়েছিল এবং সেখানে টপ 5 কিছু কোশ্চেন্সের বেসিক কনসেপ্টস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে ঠিক তেমন ভাবেই আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং এক্সটেনশন এডুকেশন ইউনিট সম্পর্কে জেনে নেব। শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি, ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী আমাদের চ্যানেলে প্রত্যেকটি ইউনিটের উপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আর দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করব। দেখো, প্রথম কোশ্চেন দিয়েছে এক্সটেনশন এডুকেশনের উপর। বলছে এক্সটেনশন এইমস অ্যাট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফর মাল্টিপ্লায়ার ইফেক্ট বাই, মানে আমাদের যে এক্সটেনশন এডুকেশন বা আমরা যে এক্সটেনশন এডুকেশন প্রোভাইড করে থাকি তার লক্ষ্য কি, তার লক্ষ্যটা কি বলছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপর, মানে হিউম্যান যে রিসোর্স রয়েছে মানব সম্পদ তার ডেভেলপমেন্ট বা তার আপলিফমেন্ট, কিন্তু সেটা কিভাবে ইম্প্যাক্ট করতে পারে, মানে তুমি করতে চাইছো বা হিউম্যান রিসোর্সকে তুমি যদি ডেভেলপ করতে চাও থ্রু দ্য এক্সটেনশন এডুকেশন, তাহলে কিভাবে করবে? অপশন এ, ইম্পার্টিং নলেজ, তাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটিয়ে বা জ্ঞানের বৃদ্ধি ঘটিয়ে। অপশন বি, ব্রিঙ্গিং চেঞ্জেস ইন দ্য টেকনোলজি, টেকনোলজির মধ্যে কিছু চেঞ্জেস এনে। অপশন সি, ইম্পার্টিং স্কিলস, তাদের মধ্যে মানে মানুষের মধ্যে তুমি স্কিলস বা কিছু দক্ষতা এগুলো ইনক্রিজ করতে চাইছো, ডেভেলপ করতে চাইছো। এবং অপশন ডি বলেছে ব্রিঙ্গিং ডিজায়ারেবল চেঞ্জেস ইন বিহেভিয়ার, কাদের মধ্যে? ওই হিউম্যানের মধ্যেই, বা যাদেরকে আমরা ইন জেনারেল হিউম্যান রিসোর্স বলছি। তাহলে তুমি হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট কি করে করতে পারো? এই চারটে ABCD অপশন রয়েছে এবং সেই অ্যাকর্ডিং দেখো কোড দেয়া রয়েছে এবং কোডের আন্ডারে কি রয়েছে 1 2 3 4 অপশন রয়েছে। তাহলে উইদিন 10 সেকেন্ডস এর মধ্যে কোন অপশনটি এখানে কারেক্ট হবে সেটা তোমরা আনসার করো। এর পরবর্তী স্লাইডে আমরা এর সঠিক আনসার নিয়ে এবং এর কনসেপ্ট নিয়ে আলোচনা করে নেব। এখন আমরা এক্সটেনশন এডুকেশন কাকে বলে এবং এর বেসিক এইমস এন্ড অবজেক্টিভ সম্পর্কে জেনে নেব। দেখো, বলেছে এক্সটেনশন এডুকেশন ইজ আ নন ফর্মাল এডুকেশন সিস্টেম দ্যাট এইমস টু ইমপ্রুভ দ্য লাইভস অফ রুরাল কমিউনিটিস। তো বেসিক্যালি আমরা কি পড়লাম, যে এক্সটেনশন এডুকেশন কোশ্চেনেই বলা ছিল কি, যে আমরা হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্য এই এক্সটেনশন এডুকেশন চালু করেছি বা স্টার্ট করেছি। তাহলে এক্সটেনশন এডুকেশন হলো কাইন্ড অফ সিস্টেম, অবভিয়াসলি যেটা কখনোই ফর্মাল সিস্টেম হবে না। তোমাদের আমি আগে থিওরিতে পড়িয়েছিলাম যে ফর্মাল এডুকেশনে কি হয়ে থাকে, পার্টিকুলার কিছু রিজিডিটি থেকে থাকে, যে সেখানে তাদের এজ একটা ম্যাটার করছে, সেখানে আমাদের কিছু কোয়ালিফিকেশন, কিছু প্রিভিয়াস নলেজ এগুলো ম্যাটার করে। এবং একটা পার্টিকুলার টাইম লিমিটেড কোর্স বা কারিকুলাম সেগুলোকে বানানো হয়ে থাকে, যেটা ভীষণ স্ট্রাকচার্ড হয়ে থাকে, যেখানে ফ্লেক্সিবিলিটি অনেক কম থেকে থাকে। বাট এক্সটেনশন এডুকেশন কাইন্ড অফ এডুকেশন সিস্টেম যেখানে আমরা এইরকম আমরা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে যেরকম এডুকেশন নিয়ে থাকি তার থেকে একটু ডিফারেন্ট দেওয়া হয়, যেটা মেনলি কাকে ইমপ্রুভ করছে? রুরাল কমিউনিটিসকে। কেন এখানে রুরাল কমিউনিটির কথা বলা হচ্ছে? কারণ দেখো, যে আমরা জেনারেলি আরবান এরিয়াতে যারা বসবাস করি তারা সবাই মোটামুটি কি করে থাকি, ফর্মাল এডুকেশন নিয়ে থাকি, না নেওয়ার একটা অপরচুনিটি পেয়ে থাকি। বাট রুরাল এরিয়া যারা, যেখানে এমন কিছু সাধারণ মানুষ রয়েছে যারা সঠিকভাবে তাদের বেসিক যে নিড রয়েছে সার্ভাইভ করার জন্য সেগুলো যখন ফুলফিল করতে পারে না, তো অটোমেটিক্যালি তারা এডুকেশনও সঠিকভাবে নিতে পারে না। তাহলে যারা এডুকেশন সঠিকভাবে নিতে পারছে না তাদের মধ্যে আমরা বলতে পারি না যে কখনোই সঠিকভাবে আপলিফমেন্ট পসিবল। তাহলে সেই ক্ষেত্রে তাদের লাইফকে ইমপ্রুভ করার জন্য বা তাদের বিহেভিয়ারের মধ্যে কিছু ডিজায়ারেবল চেঞ্জেস আনার জন্য এবং
আর কি করার জন্য, তাদের স্কিল ইমপ্রুভমেন্ট করার জন্য, আলটিমেটলি রুরাল কমিউনিটিকে আপলিফট করার জন্য এক্সটেনশন এডুকেশন আনা হয়েছে। তাহলে ইট ইনক্লুডস কিছু কিছু প্রোগ্রামকে এটা ইনক্লুড করে থাকে, যেরকম আমরা অ্যাডাল্ট এডুকেশন, মানে এই ধরনের এডুকেশন না কমপ্লিটলি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়ে থাকে, প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল প্রবলেম ওরিয়েন্টেড, যেটা কখনোই খাতা বইয়ে সম্ভব নয়, যে খাতা বইয়ের দ্বারা বা একটা এক্সামের দ্বারা। এটা তখনই সম্ভব যে তখনই একজন এডুকেটর বুঝতে পারবেন যে তিনি যে এডুকেশনটা প্রোভাইড করলেন তার লার্নারদেরকে বা পার্টিকুলার কমিউনিটির কিছু মানুষকে, তখনই তিনি বুঝতে পারবেন যে শিক্ষাটা তাদের কাছে সাকসেসফুল হলো যখন তারা লাইফ লং তাদের মধ্যে কিছু চেঞ্জেস আসবে। অতএব এটার কিছু এইমস অ্যান্ড অবজেক্টিভস রয়েছে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, সোসাইটির এবং সাথে সাথে অর্থনীতির, একটা দেশের আপলিফমেন্ট করতে গেলে এক্সটেনশন এডুকেশন দরকার। বিশেষ করে আমাদের দেশের মতন যে সমস্ত দেশ ডেভেলপিং কান্ট্রি রয়েছে, যেখানে অনেক মানুষ সঠিকভাবে এখনো পর্যন্ত তাদের বেসিক নিড ফুলফিল করার জন্য ফাইট ব্যাক করতে চাইছে, কন্টিনিউয়াসলি তারা ফাইট করেই যাচ্ছে এবং অনেক সময় তারা সঠিক অপরচুনিটি পায় না। তাদের ক্ষেত্রে তাদের লাইফে চেঞ্জেস আনার জন্য, ইমপ্রুভমেন্টের জন্য এটা প্রয়োজন। তো আলটিমেটলি যখন তাদের বিহেভিয়ারে চেঞ্জেস হবে তো রুরাল ডেভেলপমেন্ট হবে, সাস্টেনেবল এগ্রিকালচার, এবং আমরা জানি সেখানকার ম্যাক্সিমাম মানুষই এগ্রিকালচারের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে এগ্রিকালচারাল প্রোডাকশন আরও ইনক্রিজ হবে, তাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে, তাদের ইনকাম ইনক্রিজ হবে, এবং ন্যাচারাল এবং এনভায়রনমেন্টাল যে রিসোর্স রয়েছে তাদেরও প্রপার ওয়েতে তারা ম্যানেজ করতে শিখবে। তাহলে আলটিমেটলি এর এমই হচ্ছে মানুষের মধ্যে স্কিল ইমপ্রুভ করা, তাদের নলেজ আরো ইনক্রিজ করা, এবং তাদের মধ্যে কিছু ডিজাইরেবল চেঞ্জেস আনা, যেটা লাইফ লং চলতে থাকবে। অতএব এই কোশ্চেনের আনসার কি হবে? আনসার হবে এ সি ডি। নেক্সট কোয়েশ্চেন বলেছে দ্য অ্যাপ্রোচ ইউজড ইন নন ফর্মাল এডুকেশন শুড বি। নন ফর্মাল এডুকেশনকে আমরা ইন শর্টে NFEO বলে থাকি। কিরকম হতে পারে? অপশন 1 বলেছে টিচার ওরিয়েন্টেড, অপশন 2 বলেছে ফান ওরিয়েন্টেড, অপশন 3 লার্নার ওরিয়েন্টেড, এন্ড অপশন 4 ইভালুয়েশন ওরিয়েন্টেড। মানে নন ফর্মাল এডুকেশনের অ্যাপ্রোচ কিরকম হয়ে থাকে, মানে কিভাবে পড়াবে, সেটার মেনলি অ্যাপ্রোচ বা সিস্টেমটা কিরকম হয়ে থাকবে। শিক্ষকই মেন কন্ট্রোলার থাকবে, নাকি সেখানে মজা ফান যেরকম ভাবে বাচ্চাদের পড়ানো হয় সেরকম হয়ে থাকবে, নাকি সেই জিনিসটা কি বলছে যে লার্নার ওরিয়েন্টেড হবে, মানে যারা শিখছে স্টুডেন্টদের কেন্দ্রীভূত হবে, নাকি ইভালুয়েশন ওরিয়েন্টেড হবে। তোমরা এই কোশ্চেনটির আনসার ভেবে উইদিন 10 সেকেন্ডস এর মধ্যে আনসার করো। এর কোশ্চেনের আনসার আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। দেখো কোশ্চেনে জিজ্ঞাসা করেছিল দ্য অ্যাপ্রোচ অফ নন ফর্মাল এডুকেশন। তো আমরা এখন নন ফর্মাল এডুকেশন কি সেটা জেনে নিই। দেখো বলছে নন ফর্মাল এডুকেশন ইজ লার্নিং দ্যাট হ্যাপেন্স আউটসাইড অফ আ ট্র্যাডিশনাল স্কুল সেটিং। ইটস আ structured learning experience that's not part of a formal school curriculum। মানে এটা বলতে চাইছে যে এমন একটা এডুকেশন প্রসেস বা সিস্টেম যেখানে নর্মাল ট্র্যাডিশনালি ওয়েতে যেরকম স্কুল বা কলেজে যেরকম ধরনের এডুকেশন প্রোভাইড করা হয় তার থেকে একটু ভিন্ন মতে যে এডুকেশন প্রোভাইড করা হচ্ছে লার্নারদেরকে, সেটাকেই বলা হচ্ছে নন ফর্মাল এডুকেশন। তোমরা জানো যে আমরা যখন থিওরি ক্লাস করেছিলাম এক্সটেনশন এডুকেশনের ব্যাপারে, তখনই আমরা পড়েছিলাম যে এক্সটেনশন এডুকেশন ইজ আ কাইন্ড অফ নন ফর্মাল এডুকেশন। এবার এই ফর্মাল কাইন্ড অফ এডুকেশন এবং এই এক্সটেনশন অথবা নন ফর্মাল এডুকেশনের মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে এই আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো আমরা জানি যে ফর্মাল এডুকেশন কি বলছি, যেই সমস্ত এডুকেশন সিস্টেমে নর্মালি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে এডুকেশন আমরা পেয়ে থাকি, এবং সেখানে কি থাকে কিছু পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশনস থেকে থাকে। তো সেটা যদি আমরা ইন ডিটেলসে ডিফারেন্সের থ্রু দিয়ে পড়ি, দেখো বলেছে স্টুডেন্ট স্টাডি সাবজেক্ট। স্টুডেন্ট কি করে থাকে ফর্মাল এডুকেশনে তারা সাবজেক্ট পড়ছে, অন্যদিকে এক্সটেনশন এডুকেশন বা নন ফর্মাল এডুকেশনে তারা কি পড়ছে, দে স্টাডি দ্য প্রবলেম, তারা অ্যাকচুয়ালি প্রবলেমকে স্টাডি করছে। ফর্মাল এডুকেশন কি বলছে, যেটা ওয়েল স্ট্রাকচার্ড এবং যেখানে রিজিড কারিকুলাম থেকে থাকে।
কিন্তু এক্সটেনশন এডুকেশনে কি কোনো রকম কোনো ফিক্সড বা কোনো রকম কোনো রিজিডিটি থাকে না কারিকুলামের মধ্যে বা কোর্স অফ স্টাডির মধ্যে, মানে এটা কমপ্লিটলি ফ্লেক্সিবল হয়ে থাকে। ঠিক আছে, কোনো টাইম লিমিটেশন থাকে না কি 2 বছরের কি 3 বছরের কোর্স এবং 2 বছর বা 3 বছরের মধ্যেই সেটাকে কমপ্লিট করতে হবে, এখানে কোনো রকম রিজিডিটি থাকে না। কোথায়? এক্সটেনশন এডুকেশন বা নন ফর্মাল এডুকেশনে। ফর্মাল এডুকেশনে বলছি স্টার্টস উইথ দ্য থিওরি, অবশ্যই আমরা থিওরি যেহেতু সাবজেক্টস পড়ছি আমরা আগে থিওরি কভার করি, তারপরে আমরা প্র্যাকটিক্যাল করি। এক্সটেনশন এডুকেশনে আমরা প্র্যাকটিসই করে থাকি, বলছে ইট স্টার্টস উইথ প্র্যাকটিস, মানে এখানে কোনো থিওরির জায়গা নেই, এখানে কোনো সাবজেক্ট বা কোনো ডিসিপ্লিন পড়ানো হয় না, এখানে জেনারেলি আমরা প্র্যাকটিসের থ্রু দিয়ে আমরা আমাদের ডেলি লাইফে যেটা অ্যাকচুয়ালি করব সেটাকে বা সেই প্রবলেমটাকে সলভ করার মাধ্যমেই আমরা এই এডুকেশনটা নিয়ে থাকি। নেক্সট বলছে ফর্মাল এডুকেশনে অথরিটি উইথ দ্য টিচার, আর এক্সটেনশন বা নন ফর্মালে এখানে মেনলি অথরিটি থাকে পার্টিসিপেন্টস এর কাছে, কারণ নন ফর্মাল এডুকেশনে যে মেন অ্যাপ্রোচ হয়ে থাকে সেটা হয়ে থাকে লার্নার সেন্ট্রিক, এবং পার্টিসিপেন্টসরা যাতে নিজেদের প্রবলেমকে নিজেরাই আইডেন্টিফাই করতে পারে, তারা যেন নিজেদের ওপিনিয়নকে এডুকেটরের কাছে রাখতে পারে, যাতে এডুকেটর কোনো রকম ভাবে তার ওপিনিয়ন পার্টিসিপেন্টদের উপর চাপিয়ে না দেয়। আর ফর্মাল এডুকেশনে টিচিং মেনলি ভার্টিক্যালি হয়ে থাকে, যেখানে বললাম টিচারেই অ্যাকচুয়ালি কন্ট্রোলার হয়ে থাকে, কারণ সেখানে স্টুডেন্টরা শিখতে যাচ্ছে। বাট এক্সটেনশন এডুকেশনে এখানে এডুকেটরের যে অ্যাপ্রোচ হয়ে থাকে সেটা লার্নার সেন্ট্রিক প্লাস হরাইজন্টাল ওয়েতে চলতে থাকে, মানে টিচারও কিছু শিখবে পাশাপাশি পার্টিসিপেন্টরাও কিছু শিখবে, দুজনেই কি করবে সমানভাবে তাদের ওপিনিয়ন শেয়ার করবে, দুজনেই সমানভাবে তাদের প্রবলেম সলভিং মেথডস ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া জেনারেট করবে, এরকম। আর ফর্মাল এডুকেশন হোমোজেনিয়াস অডিয়েন্স হয়ে থাকে, এক্সটেনশন এডুকেশনে কিন্তু হেটেরোজেনিয়াস অডিয়েন্স হয়ে থাকে, মানে এখানে কোনো এজ গ্যাপ বা কোনো রিজিডিটি কোনো রুল এরকম কিছু থাকে না। তাহলে এই কোশ্চেনের আনসার কি হবে? লার্নার ওরিয়েন্টেড। কোশ্চেনে বলেছে which of the following is a sensitive period pertaining to language development, মানে এই অপশনে দেয়া রয়েছে যে পিরিয়ডগুলোর নাম দেয়া রয়েছে এগুলো কি, এগুলো সবই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট। তাহলে এই কটা যে ডেভেলপমেন্ট স্টেজেস এর নাম দেয়া রয়েছে এদের মধ্যে পার্টিকুলার কোন স্টেজটি সব থেকে সেন্সিটিভ বা সব থেকে ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট হয়ে থাকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য? অপশন এ বলেছে প্রিন্যাটাল পিরিয়ড। প্রিন্যাটাল পিরিয়ড মানে সেই পিরিয়ডের কথা বলা হচ্ছে যেখানে কনসেপশন থেকে বিফোর বার্থ পর্যন্ত টাইম পিরিয়ডকে প্রিন্যাটাল পিরিয়ড বলা হয়। সেকেন্ড বলেছে মিডল চাইল্ডহুড পিরিয়ড, যে পিরিয়ডকে আমরা কি বলছি জাস্ট আফটার আর্লি চাইল্ডহুড পিরিয়ড থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবং অ্যাডোলেসেন্সের আগে স্টপ হয়ে যাচ্ছে, তাহলে ইন বিটুইন স্টেজকে বলা হয় মিডল চাইল্ডহুড পিরিয়ড। অ্যাডাল্টহুড পিরিয়ড যেটা 18 অথবা 20 ইয়ার্স এর পর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবং মিডল অ্যাডাল্টহুড এর পর্যন্ত চলতেই থাকছে। নেক্সট বলছে আর্লি চাইল্ডহুড পিরিয়ড, মানে জাস্ট আফটার দ্য টডলারহুডনেস তারপর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর্লি চাইল্ডহুড পিরিয়ড। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সেটা উইদিন 10 সেকেন্ডস এর মধ্যে তোমরা আনসার করো। এর সঠিক আনসারটি এবং এর কনসেপ্ট রিলেটেড সমস্ত ব্যাপারটি আমরা নেক্সট স্লাইডে আলোচনা করে নেব। দেখো কোয়েশ্চেনটি ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপর বেস করে, তো আমরা এখন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সম্পর্কে একটা বেসিক আইডিয়া জেনে নেব। বলছে language development is a critical area of study in child psychology as it plays a fundamental role in cognitive, social and emotional growth. বলতে চাইছে যে চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট একটা ক্রুশিয়াল এরিয়া এবং এটার সাহায্যে কি হয়ে থাকে বা এটা একটা ফান্ডামেন্টাল স্টেজ হিসেবে কাজ করে থাকে, যেটা পরবর্তীকালে অন্যান্য যে আমাদের ডেভেলপমেন্ট হয়ে থাকে ডোমেনে লাইক কগনিটিভ ডোমেনে, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডোমেনে যে ডেভেলপমেন্ট হচ্ছে তাতেও কিন্তু এটা হেল্প করে থাকছে। It involves the process by which children acquire, understand and use language to communicate. দেখবে যখন ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট হয়ে থাকে একটা চিলড্রেনের মধ্যে বা একটা চাইল্ডের মধ্যে, তো সেক্ষেত্রে কি হয়ে থাকে বাচ্চাটা প্রথমে অ্যাকোয়ার করে কোনো কিছুকে, আগে সে শুনছে, শুনে শুনে বোঝার চেষ্টা করছে, অ্যাকোয়ার করছে, আন্ডারস্ট্যান্ড করছে, অ্যান্ড দেন সে সেটাকে ইমিটেট করে
কমিউনিকেট করার চেষ্টা করছে। তাহলে এই প্রসেসের মাধ্যমে কি হচ্ছে, সে যে কোনো লার্নিং প্রসেসকেও কিন্তু কোথাও না কোথাও ভাবে এই লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেট করছে, যেটা আমাদের আলটিমেটলি কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্টকে হেল্প করছে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন চিলড্রেন is a process that begins in infancy and continues through childhood period। এবং এই যে চিলড্রেনদের মধ্যে লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট হয়ে থাকে সেটা কখন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, ইনফ্যান্সি থেকে, এবং এটা চাইল্ডহুড পিরিয়ড পর্যন্ত চলতেই থাকছে। এবং নট অনলি চাইল্ডহুড পিরিয়ড, যেহেতু এটার ডেভেলপমেন্ট আমরা বলতেই পারি যে এর মেন হিউজ পোর্শনটা হয়তো আর্লি চাইল্ডহুড পিরিয়ডের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট থ্রু আউট দ্য লাইফ আমরা কিছু না কিছু নতুন নতুন কিন্তু শব্দ শিখতে থাকি, ওয়ার্ডের স্টক কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে। কারণ যত আমরা পড়বো, আমরা সোসাইটি থেকে শিখছি, আমরা আমাদের যে স্কুলের যে সিলেবাস বা কলেজ থেকে আমরা জানছি, আমরা ইউনিভার্সিটিতে যখন যাচ্ছি সেখানে আরো অনেক বেশি নলেজে কন্ট্যাক্টে আমরা আসছি, তো আমরা নতুন নতুন শব্দ ভান্ডার শিখতেই থাকি। কিন্তু তার যে হিউজ বা জাঙ্ক পোর্শন যেটা রয়েছে সেটা কিন্তু কোথায় ডেভেলপ হয়ে যাচ্ছে, উইদিন আর্লি চাইল্ডহুড পিরিয়ডের মধ্যে বা চাইল্ডহুড পিরিয়ডের মধ্যে। So it is a foundation for reading, writing and for communicating with others throughout the life। এই যে বললাম যে যেহেতু এই লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট যেমন আদার ডোমেনকেও হেল্প করছে ফার্দার তাদের ডেভেলপমেন্টে, তাদের গ্রোথে, ঠিক তেমন ভাবে যে একটা শিশু সে পরবর্তীকালে সে তার রিডিং স্কিল কিরকম হবে, রাইটিং স্কিল কিরকম হবে, সে কি করে কমিউনিকেট করছে। এবারে কমিউনিকেট করতে পারা মানে এরকম নয় যে সে শুধুমাত্র কথা বলতে পারছে বা কথা বলার জন্য সে শুধুমাত্র জাস্ট কিছু ওয়ার্ড ইউজ করছে, না। কমিউনিকেটিং করা মানেই হচ্ছে বা একজন গুড স্পিকার হওয়া মানেই হচ্ছে সে যেরকম নিজের মেসেজটাকে এনকোড করতে পারছে এবং রিসিভারের কাছে সহজে পৌঁছাতে পারছে, ঠিক তেমন ভাবে রিসিভারের এন্ড থেকে যে মেসেজ আসছে সেটাকে সে ডিকোড করে আন্ডারস্ট্যান্ড করতে পারছে। সাথে সাথে সে কি করতে পারছে, এমপ্যাথি, সিম্প্যাথি, এই সমস্ত কিছুর কিন্তু প্রপার নলেজ তার মধ্যে থাকছে, তবে সে কিন্তু কি হতে পারছে, একজন গুড কমিউনিকেটর বা গুড স্পিকার হতে পারছে। নেক্সট বলছে স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, যেটা আমরা বললাম যে একদম ইনফ্যান্সি বা জাস্ট আফটার বার্থের পর থেকেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, তো ইনফ্যান্সি স্টেজ আমরা কাকে বলে থাকি বা নিওনেট স্টেজ আমরা কাকে বলে থাকি, এগুলো অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। বাট তাহলে প্রথম স্টেজ বা প্রথম ধাপ এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কি হয়ে থাকে, ক্রাইং, যেটা আফটার বার্থ একটা বেবি কিন্তু সে যখন কোনো কিছু বলার চেষ্টা করে সে প্রথমেই কিন্তু কান্না করে, এবং ক্রাইং এর থ্রু দিয়েই কিন্তু তার প্রথম লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট স্টার্ট হচ্ছে, যেটা 0 থেকে 2 মান্থস পর্যন্ত হয়ে থাকে। নেক্সট বলছে কুইং, এখানে বলা হয় প্যারালিঙ্গুইস্টিক স্টেজ, মানে এখানে সে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ড বলতে পারছে না, বাট সে কি করছে, কিছু ভাওয়েলকে রিপিটেড ওয়েতে বলতে থাকে মানে সে উচ্চারণ করছে না, লাইক ও, উ, আ, এরকম ভাবে সে কি করতে থাকছে, তার বড়রা যেরকম ভাবে তার সামনে কমিউনিকেট করছে সেটাকে সে ইমিটেট করার চেষ্টা করছে। নেক্সট বলছে ব্যাবলিং, ব্যাবলিং এ কি হয়ে থাকে, যেটা অলরেডি তার বয়স কিন্তু বেড়েছে 6 থেকে 8 মান্থস, তাহলে এই মোমেন্টে সে শুধুমাত্র ভাওয়েলকে রিপিটেড ওয়েতে বলার চেষ্টা করছে না, তার সাথে সাথে কি করছে, ভাওয়েল প্লাস কনসোনেন্ট। ওকে, যেরকম হচ্ছে বা, মা, এরকম ভাবে সে বলার চেষ্টা করছে। নেক্সট ওয়ান ওয়ার্ড স্টেজ, 9 মান্থস থেকে 1.5 ইয়ার্স, মানে 1.5 বছরের মাথাতে এসে একটা বাচ্চা হলো ফ্রেস্টিক ফেস, মানে একটা একটা করে ওয়ার্ড বলতে শিখছে, বাবা, মামা, দাদা, এরকম ভাবে ও কি করছে, বলার চেষ্টা করছে। নেক্সট কি হচ্ছে, 2 ওয়ার্ড, যেখানে ও দুটো ওয়ার্ড কে বলার মাধ্যমে সেন্টেন্স গঠন করার চেষ্টা করছে, এরকম বাবা বল, সি কার, এইরকম ভাবে ও দুটো ওয়ার্ডকে বলার মাধ্যমে ওর কমপ্লিটলি মনের ভাবটাকে বোঝানোর চেষ্টা করছে। আফটার দ্যাট প্রি স্কুল স্টেজ বা যেটাকে আমরা আর্লি চাইল্ডহুড পিরিয়ডও বলতে পারি, 3 থেকে 5 ইয়ার্স পর্যন্ত, যেটা মোস্ট ক্রুশিয়াল হয়ে থাকে। এই পিরিয়ডে ও কি করতে পারে, যেগুলোতে এতদিন অব্দি অ্যাকোয়ার করছিল, ইমিটেট করছিল, কিন্তু এই মোমেন্টটা সব থেকে ক্রুশিয়াল হয়ে থাকে, কারণ এই মোমেন্টে ও কি করছে, ওর যে চারপাশের এনভায়রনমেন্ট যার সাথে সে কন্ট্যাক্ট করছে, এক্সপ্লোর করার চেষ্টা করছে, সেটা আরো ধীরে ধীরে বড় হচ্ছে,
এবং এই স্টেজে জেনারেলি বাচ্চারা কি করে থাকে, প্লে স্কুল সেখানে যাচ্ছে, এবং এই মোমেন্টে যদি তার বাড়ির এনভায়রনমেন্ট বা তার বাড়ির অভিভাবক যারা রয়েছে তারা সঠিকভাবে যদি বাচ্চার সাথে কমিউনিকেট করে, তবেই কিন্তু বাচ্চাটা কি করতে পারবে, সেই ল্যাঙ্গুয়েজকে আন্ডারস্ট্যান্ড করতে শিখবে। মানে শুধুমাত্র উচ্চারণই করতে পারছিল না, এর আগে এগুলোতে কি করছিল, উচ্চারণ করছিল, বড়রা যেরকম করে বলছিল সেরকম করে ও শুধুমাত্র ইমিটেট করার চেষ্টা করছিল, কিন্তু প্রপার আন্ডারস্ট্যান্ডিং বা কোন জিনিসকে কি বলা হচ্ছে সেটাকে ইমিটেট করার সাথে সাথে সেটার মানেও সে বুঝতে শিখছে, এবং প্রচুর তার ওয়ার্ড স্টক এখানে বাড়ছে। এবং ধীরে ধীরে কিন্তু এই স্টেজটা তো ভীষণ ক্রুশিয়াল, তারপর থেকে কিন্তু তার থ্রু আউট দ্য লাইফ এই ডেভেলপমেন্ট চলতে থাকবে, এবং পরবর্তীকালে সেটা তার রিডিং, রাইটিং, কমিউনিকেটিং এর প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা থ্রু আউট দ্য লাইফে যত ইম্পর্টেন্ট ফেজ আসবে তাতে কিন্তু হেল্প করবে। দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে, ড্যাশ ইনভলভস ইউনিভার্সাল অ্যান্ড ইরিভার্সিবল চেঞ্জেস ডিউ টু জেনেটিক প্রোগ্রামিং। মানে ডিউ টু জেনেটিক্যাল চেঞ্জেস আমাদের বডিতে কি হয়ে থাকে, একটা ইউনিভার্সাল এবং ইরিভার্সিবল চেঞ্জেস হয়ে থাকে। তো সেই পার্টিকুলার চেঞ্জেসকে বা সেই পার্টিকুলার ফেনোমেননকে আমরা কি বলে থাকি? অপশন 1 বলেছে প্র্যাগমাটিজম, অপশন 2 বলেছে সেকেন্ডারি এজিং, অপশন 3 বলেছে ইমাজিনারি অডিয়েন্স, এবং অপশন 4 বলেছে সেনেসেন্স। সো উইদিন 10 সেকেন্ডস এর মধ্যে তোমরা এর আনসার করো। অতএব এইখানে কোশ্চেনটির আনসার হয়ে যাবে সেনেসেন্স। এবার এই কোশ্চেনটিতে যে আনসার আমরা বললাম সেনেসেন্স, সেনেসেন্স বলতে আমরা কি বুঝি, এর অর্থ কি সেই সম্পর্কে এবার আমরা জেনে নেব। বলেছে senescence or aging is the gradual deterioration of biological functions over time leading to increased vulnerability to disease and death। মানে বলতে চাইছে সেনেসেন্স কথার অর্থ হলো এজিং। ওকে, তাহলে এজিং কি হচ্ছে, একটা ভীষণ নর্মাল প্রসেস হয়ে থাকে, এটা ইউনিভার্সাল একটা প্রসেস, মানে সবার হয়ে থাকে, এবং এই প্রসেসটাই কি হয়ে থাকে, গ্র্যাজুয়ালি আমাদের বডিতে ধীরে ধীরে চেঞ্জেস হচ্ছে। বা কিরকম চেঞ্জেস, ডিটেরিওরেশন, ধীরে ধীরে আমাদের যে এবিলিটি রয়েছে ফাংশন করার সেগুলো ধীরে ধীরে কমতে থাকছে। এবং স্পেশালি বায়োলজিক্যাল ফাংশনস এর কথা এখানে বলা হচ্ছে। সো লিডিং টু ইনক্রিজ ভালনারেবিলিটি টু ডিজিজ অ্যান্ড ডেথ। এবং যত আমাদের বয়স বাড়তে থাকে আমাদের ইমিউনিটি পাওয়ারও কিন্তু কমতে থাকে। দ্যাটস ওয়াই আমাদের যে কোনো রকম ডিজিজের যে রিস্ক সেটা অনেক বেড়ে যায়, এবং আমরা ধীরে ধীরে মৃত্যু বা ডেথের দিকে এগিয়ে যাই। তো এটা একটা ন্যাচারাল প্রসেস এবং এটা ইউনিভার্সাল প্রসেস, এটা সবার হয়ে থাকে, এভরি লিভিং অর্গানিজমের মধ্যে এই প্রসেসটা আমরা লক্ষ্য করতে পারবো। তো এটা অনেক কারণে হয়ে থাকে, তো বেসিক্যালি কয়েকটা কারণ আমি এখানে বলেছি। দেখো প্রথমে বলেছি জেনেটিক্যাল ফ্যাক্টরস বা জেনেটিক ফ্যাক্টরস। তো আমাদের জিন কি হতে থাকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আফটার বার্থের পর থেকে। তো ইন জেনারেল কনসেপশনের টাইমেই তো আমাদের জেনেটিক ডেভেলপমেন্ট হচ্ছে চোখে, বাট আফটার বার্থের পর থেকে আমরা যত বড় হতে থাকি আমাদের কিন্তু এক্সপ্রেশন মানে জিন এর এক্সপ্রেশন হতে থাকে, এবং জেনেটিক এক্সপ্রেশন যখন হয় তখনই কিন্তু আমাদের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালিটি, বিহেভিয়ার চেঞ্জেস এগুলো লক্ষ্য করা যায়। তবে একটা টাইমের পর যখন আমাদের এজ হতে থাকে তো তখন কি হচ্ছে, এই জেনেটিক ফ্যাক্টরস গুলোর অনেক মিউটেশনস হতে পারে, তো যেটার কারণের জন্য আমাদের এজিং কিন্তু হয়েই থাকে। ওকে, নেক্সট হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। তো আমাদের এই যে এত রকম মেটাবলিজম হয়ে থাকে, তোমরা অলরেডি দেখেছো আশা করি, যে আমরা এর আগের ক্লাসে আমরা নিউট্রিশন, এনার্জি ব্যালেন্স এবং এনার্জি মেটাবলিজম নিয়ে পড়েছিলাম। তো আমরা দেখেছি যে একটা লিভিং অর্গানিজমকে যদি সার্ভাইভ করতে হয় তাহলে কি করতে হয়, মেটাবলিজম তাকে করতেই হবে। উইদাউট মেটাবলিজম সে কিন্তু কি করতে পারে না, কখনোই সার্ভাইভ করতে পারছে না। তাহলে এই মেটাবলিজম হওয়ার ফলে আমাদের বডিতে কি হয়, অনেক ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়ে থাকে, যে ফ্রি র্যাডিক্যাল গুলো কন্টিনিউয়াসলি কি করে থাকে, নানা রকম স্ট্রেস তৈরি করছে, যেটাকে আমরা অক্সিডেটিভ স্ট্রেস বলে থাকি, যার কারণের জন্য আমাদের অনেক সেল, অনেক টিস্যু এদের ড্যামেজ হতে থাকে, এবং যার ফলে আমাদের এজিং এবং এই সেনেসেন্স প্রসেস হয়েই থাকে। নেক্সট ইনফ্ল্যামেশন। যত আমাদের এজ বাড়তে থাকে আমাদের বডিতে কি হয়, ইনফ্ল্যামেশন হতে পারে।
এটা বলতে পারি যে আমাদের সোয়েলিংনেস, এইভাবে তো আমরা বলবো না তো, বাট জেনারেলি কি হয় আমাদের বডিতে যত এজ বাড়তে থাকে আমাদের মেটাবলিক রেট কমতে থাকে। দ্যাটস ওয়াই আমাদের বডিতে যে অ্যাক্টিভ টিস্যু রয়েছে, লাইক আমাদের প্রোটিনেশিয়াস যে সমস্ত টিস্যু রয়েছে, মাসেল রয়েছে, তাদের সংখ্যা কমতে থাকে বা তাদের মাত্রা কমে গিয়ে কি হয় আমাদের বডিতে ফ্যাটি টিস্যু বা ফ্যাটি যে মাস রয়েছে, হ্যাঁ, তার মাত্রা বাড়তে থাকে। যার কারণের জন্য আমাদের বডিতে ইনফ্ল্যামেশন হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। এছাড়া ইমিউনিটি তো ওয়ান কাইন্ড অফ ফ্যাক্টর যেটা আমাদের ইনফ্ল্যামেশনকে কোথাও না কোথাও ফ্যাসিলিটেট করছে। এছাড়া বলছে সেলুলার ড্যামেজ, এই যে বললাম যে ফ্রি র্যাডিক্যালস বেরোচ্ছে, অক্সিডেটিভ স্ট্রেস, তো সেটা আলটিমেটলি কাকে হার্ম করছে, আমাদের বডির যে সমস্ত সেল রয়েছে, তো তাদের এক্সেসিভ ড্যামেজ হওয়ার কারণেও কিন্তু আমাদের সেনেসেন্স বা এজিং হয়ে থাকে। লাস্টলি বলেছে অ্যান্ড ইট ইজ ইরিভার্সিবল প্রসেস, মানে এই প্রসেসটা কিন্তু ফার্দার আমি মানে রিভার্স করতে পারবো না, মানে কখনোই একজন লিভিং অর্গানিজম সে কিন্তু তার এজিং কে ফার্দার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। এটা অলওয়েজ কি হয়ে থাকে, ইরিভার্সিবল, মানে একমুখী হবে। সো উইচ মে বি স্লোড ডাউন বাই মেনটেনিং গুড অ্যান্ড হেলদি লাইফস্টাইল। হ্যাঁ, তবে এই যে এত রকম কারণ বললাম যে জেনেটিক মিউটেশনস হতে পারে, ফ্রি র্যাডিক্যালস এর মাত্রা বেড়ে গিয়ে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস এবং সেখান থেকে সেলুলার ড্যামেজ, অথবা ডিউ টু ল্যাক অফ ইমিউনিটি অর ভেরি লো রেট অফ মেটাবলিজম আমাদের বডিতে ইনফ্ল্যামেশন হচ্ছে, ফ্যাটি মাসের মাত্রা বেড়ে যাচ্ছে, আমরা অনেক ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছে, আমাদের অ্যাক্টিভ টিস্যুর মাত্রা কমে যাচ্ছে, ধীরে ধীরে আমাদের এজিং হচ্ছে। তবে একদমই স্টপ করে দেওয়া কখনোই পসিবল নয়, বাট কম করে দেওয়া পসিবল। কেন? কারণ যদি আমরা সঠিক হেলদি ডায়েট নিয়ে থাকি, লাইফস্টাইল ঠিকঠাক করে মেনটেন করি, আমরা আমাদের ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে থাকি, প্রপার ডায়েটারি ফাইবার ইনটেক করে থাকি, সঠিকভাবে এক্সারসাইজ করে থাকি, তাহলে কি হয় এই প্রসেসগুলো কিছুটা হলেও কমে যাচ্ছে, বাট এটা কখনোই কিন্তু স্টপ হবে না। Which is the shortest period of prenatal life? প্রিন্যাটাল লাইফের সব থেকে ছোট টাইম পিরিয়ড কোনটি? ফিটাল স্টেজ, এমব্রায়োনিক স্টেজ, জার্মিনাল স্টেজ, নান অফ দি অ্যাবাভ। এই কোশ্চেনের আনসার কোনটি হবে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে টিউটর হোম সায়েন্স চ্যানেলকে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।